বেগ কত? বেগ কত হচ্ছে? তারপর লেকচার কত? 10 হ্যাঁ 10 ফিজিক্স 2 আচ্ছা আজকে কয়েকটা টপিক আসবে, তোমরা একটু দেখে যাও, যদি না বুঝতে পারো তখন আমাকে নাম্বার 1 দেখো, একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি ঘটে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরের সম্বন্ধে ধারণা আছে কারণ? যেখানে কি করা হয়? ইউরেনিয়াম রাইট, ভেরি গুড। ইউরেনিয়ামকে ভেঙে কি করা হয়? অ্যাকচুয়ালি এনার্জি তাই না? এনার্জি তৈরি করা হয়, যে এনার্জিটা কিসে কনভার্ট করি আমরা? বিদ্যুৎ তৈরি করতে ব্যবহার করা হয়। বিশ্বটিগুলির জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যেটা করা হয় যে ইউরেনিয়ামকে যদি আমরা একটা নিউট্রন দিয়ে হিট করি তাহলে কি হবে? এটা ভাঙতে থাকবে, এটা অ্যাবজর্ব করে নেয় প্রথমে। যেমন ইউরেনিয়াম 235 ইয়ে কত? এর মাস নাম্বার, প্রোটন নাম্বার কত? 92, ঠিক আছে? আর এখানে আমরা কি লিখি? মাস নাম্বার। তাহলে এটাকে যদি একটা নিউট্রন যদি আমরা হিট করি তাহলে কিসে পরিণত হবে? এটাকে অ্যাবজর্ব করে নেয়। তার মানে কি ইউরেনিয়াম কত হয়ে গেল? অ্যাবজর্ব করে নেওয়া মানে কি? যে এটা কার সাথে যোগ হবে? নিউট্রনটা কার সাথে যোগ হবে? এটা ইন না, কিন্তু এটা অন নিউট্রন, ঠিক আছে? তাহলে নিউট্রনটা কার সাথে অ্যাড হবে? মাস নাম্বার, বিকজ মাস নাম্বার ইজ দ্য টোটাল নাম্বার অফ প্রোটন এন্ড নিউট্রন। আর এটা কি নাম্বার? এটা অনলি প্রোটন নাম্বার। প্রোটন নাম্বারটা আমরা নিচে লিখি, এটাকে আবার অ্যাটমিক নাম্বারও বলে, ঠিক আছে? তাহলে এটাকে অ্যাটমিক নাম্বারও বলে, এটাকে প্রোটন নাম্বারও বলে। তাহলে এটার সাথে অ্যাবজর্ব করে, এটা অ্যাবজর্ব করে নেয়, তাহলে কত হলো? 236। এটা কি চেঞ্জ হবে? না, এটা চেঞ্জ হয়ে গেলে এর আগে আমি মানে এক্সপ্লেইন করেছিলাম যে যদি চেঞ্জ হয়ে যায় কোনোভাবে যে অ্যাটমিক নাম্বারটা, তাহলে ওটা ওই এলিমেন্টের অ্যাটম আর থাকবে না, ইউরেনিয়ামের অ্যাটম আর থাকবে না। তাহলে প্রত্যেকটা অ্যাটমের বা এলিমেন্টের সব অ্যাটমের অ্যাটমিক নাম্বার কি সেম, ঠিক আছে? চেঞ্জ করা যায় সেটা অন্যদের কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা 236 হয়ে গেল। যখনই 236 হয়ে গেল তখন এটা কি হয়ে যাবে? আনস্টেবল হয়ে যাবে। আনস্টেবল হয়ে গেলে কি হবে? এটা ভেঙে দুটো অ্যাটমে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? একটা হচ্ছে ক্রিপ্টন আর একটা বেরিলিয়াম। তাহলে আমি আর এটার ম্যাথ নাম্বার লিখলাম না, এটা ভাগ হয়ে যাবে, আমার নিজের মনে নেই এটা কত। তাহলে এখানে হচ্ছে ম্যাথ নাম্বার, এখানে কি আসবে? ম্যাথ নাম্বার। তাহলে সেই এই দুটো ম্যাথ নাম্বার আবার অ্যাড করলে কার সমান হবে? এর সমান হবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবং একই জিনিসই প্রোটন নাম্বার কি হয়ে যাবে? তাহলে ইউরেনিয়াম তা থাকছেই না, এটা আলাদা দুটো অ্যাটমে পরিণত হয়ে যাচ্ছে, একটা ক্রিপ্টন একটা বেরিলিয়ামে পরিণত হচ্ছে। হ্যাঁ, থোরিয়াম না, সেটা আর একটা জিনিস, এই যেমন থোরিয়ামের এখানে আছে, যেমন ইউরেনিয়াম হিলিয়াম যখন আলফার দিকে হবে, আলফা দিকে যখন হবে তখন কি হবে? এটা থোরিয়ামে পরিণত হয়ে যাবে, বুঝতে পেরেছো? আর এর কি হচ্ছে? চেইন রিঅ্যাকশন হচ্ছে। এর নাম কি? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি হবে অ্যাকচুয়ালি? চেইন রিঅ্যাকশন। শুধু এখানেই না, যে অ্যাটম বোম তৈরি করা হয় সেখানেও কি হয়? চেইন রিঅ্যাকশন হয়, বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু চেইন রিঅ্যাকশনটা। আমাদের হচ্ছে তো আমাদের গ্রুপগুলো একটা হচ্ছে নিউক্লিয়ার
হলো বেরিলিয়াম হলো, একই সাথে এখানে কয়টা ইয়ে কি হবে, তিনটা নিউট্রন বের হয়ে যাবে, তিনটা নিউট্রন এখান থেকে এমিট করবে, বুঝছো তো? তাহলে তিনটা নিউট্রন প্লাস এটার ম্যাস নাম্বার প্লাস এটার ম্যাস নাম্বার মিলে কত হবে? 236। বুঝছো তো? এই যে ক্লিয়ার নাও? তাহলে এটা হচ্ছে এখন এই এক তিনটা নিউট্রন যে বের হয়ে গেল, এই তিনটা নিউট্রন আবার কি করবে? তিনটা ইউরেনিয়ামকে হিট করবে 235। ঠিক আছে? এরকম এটাও কি করবে? হিট করবে আরেকটা ইউরেনিয়ামকে 235। বুঝছো? তাহলে তিনটা ইউরেনিয়ামকে হিট করছে এই তিনটা নিউট্রন। তিনটা হিট করলে আবার কি হবে? আবার এটা ভেঙে চলে নিউট্রন ও একই সাথে মনে রাখবা যে যখন এটা হিট করবে তখন এটা অ্যাবজর্ব করবে করে এটা স্পিড আউট হবে, স্পিড আউট মানে ভেঙে যাবে আর কি, ভেঙে গিয়ে দুটো কি অ্যাটমে পরিণত হয়ে যাবে, একটা ক্রিপ্টন একটা বেরিলিয়াম, এবং একই সাথে তিনটা নিউট্রন এমিট করবে, এবং আবার ওই তিনটা নিউট্রন কি হবে? আবার তিনটা ইউরেনিয়ামকে হিট করবে, তাহলে হাফগুলো কি হয়ে যাচ্ছে? বাড়ছে, বাড়তেছে। তাই একটা থেকে কয়টা বের হলো? তিনটা নিউট্রন। তিনটা নিউট্রন থেকে কয়টা বের হবে? নয়টা। প্রত্যেকটা থেকে তিনটা করে নিউট্রন বের হবে, বুঝছো? তাহলে কয়টা টোটাল কয়টা নিউট্রন বের হবে? তিনটা নিউট্রন বের হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি? চেইন রিঅ্যাকশন, মানে চেইন আকারে যাচ্ছে আর কি, ছড়াচ্ছে। বুঝতে পেরেছো? কারো বুঝতে সমস্যা আছে না? তাহলে এর সাথে কি হচ্ছে? একই সাথে প্রচুর পরিমাণে কি হবে? গামা রেডিয়েশন। দিস ইজ গামা। গামা রেডিয়েশন মানে কি? হিট এনার্জি। বুঝতে পেরেছো? এই গামা সিম্বল হচ্ছে এটা। তাহলে গামা রেডিয়েশনটা কি হবে? এই গামা রেডিয়েশনটা আমাদের কাজে লাগে। এই গামা রেডিয়েশন কি করি আমরা? কনভার্ট করি কিসে? বিদ্যুৎ। সরাসরি নো, এটা কি করা হয়? স্টিম তৈরি করা হয়। তাহলে একটা ওখানে বড় চেম্বার থাকে, স্টিম তৈরি করা হয়। স্টিম থেকে আবার কি করি আমরা? টারবাইন রোটেট করি, টারবাইন ঘোরাইলে কি হবে? ইলেকট্রিসিটি প্রডিউস হবে, মানে কাইনেটিক এনার্জি আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে পরিণত হবে। এভাবে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করি। এবং এটা শুধু এখানে যে এই নিয়মটা প্রযোজ্য তা না, যেমন এখানে আমরা কি করছি, এটা কেন ইউজ করছি? ইউজিং এ স্মল অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম উই ক্যান প্রডিউস হিউজ অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি। যেহেতু আমাদের ডিমান্ড অনেক বেশি, তাহলে আমাদের সাপ্লাই সেই অনুযায়ী খুব কম। তো আমাদের ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা কি করছি? ইউরেনিয়াম ব্যবহার করছি। কিন্তু একই প্রসেসে কিন্তু আমরা কি করছি? আবার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশনে আবার কি করছি? সেম প্রসেস, ইলেকট্রিসিটি প্রডিউস করছি। এবং কোথায় আছে এটা? কাপ্তাই আছে। ঠিক আছে? রাঙ্গামাটিতে যদি কেউ যেয়ে থাকো, রাঙ্গামাটির কাপ্তাই আর কি সুন্দর ওখানে, দেখতে সুন্দর হলো, যখন এটা শুরু হয় তখন কিন্তু অনেক ডিজাস্টার হয়ে যায়, কারণ অনেক এলাকা কয়লা বিদ্যুৎ তো সেম হবে না? একই সব ওখানেও হিট এনার্জি তৈরি করা হয়। প্রত্যেকটা যেমন শুধু তাই কেন, উইন্ড মিল গুলো দেখছো তো? হ্যাঁ, সেটাই বলছি। উইন্ড মিলে কি হয়? উইন্ড মিল তুমি অনেকেই যে পাহাড়ি এলাকায় কি করে, পাহাড়ের উপরে বাতাস বেশি হয় না, তো ওখানকার স্থানীয় ছেলেগুলো অনেকেই এরকম উইন্ড টারবাইন অনেকগুলো বসায় করেছিল। তারা কি করছে? ইলেকট্রিসিটি প্রডিউস করে তারা অ্যাটলিস্ট কিছু না হোক মানে লাইট তো জ্বালাইতে পারতেছে। ঠিক আছে? তাহলে ওখানেও হচ্ছে, এবং শুধু তাই না, ওখানে আবার ইয়েও আছে, ঝর্ণা আছে, পাহাড়ে অনেক ঝর্ণা আছে। তো ঝর্ণাগুলো থেকে যখন পানির ফ্লো আসে তখন ওটাতেও টারবাইন ঘোরায় কি করা হয়? ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব। বুঝতে পেরেছো? তাহলে অনেকগুলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে যেমন এটা হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াসলি কি হচ্ছে? এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা সম্ভব। বাট অন্য ইয়েগুলোতে কি হচ্ছে? সবগুলোতে কন্টিনিউয়াস প্রসেস না,
যেমন উইন্ড মিলের কথা বলা হয়, তাহলে যখন উইন্ড ব্লো করবে তখন কি হবে? টারবাইন ঘুরবে, তা না হলে ঘুরবে, তাহলে ইলেকট্রিসিটি সবসময় আমরা ওখানে প্রডিউস করতে পারবো। তো মানে এরকম আছে আর কি, যে পানির ফ্লো যখন কমে যায় তখন কি হবে? তার মানে তোমাকে অলওয়েজ কি করতে হবে, একটা মানে পানি, হ্যাঁ, মানে একটা লেভেলে তোমাকে সবসময় পানি ধরে রাখতে হবে। তার মানে ড্যাম তৈরি করে পানিটা ধরে রাখি আমরা। তো পানি আবার যখন কমে যায় তখন কি হয়ে যায়? ইলেকট্রিসিটি প্রডিউস মানে কম তৈরি হয়। তাপবিদ্যুৎ কেন্দ্র একই জিনিসই, হ্যাঁ। তার মানে কয়লা না, তাপবিদ্যুৎ কেন্দ্রের একই জিনিস, এটা কন্টিনিউয়াস প্রসেস, বিকজ তুমি তো কয়লা সবসময় কি করছো, মানে কন্টিনিউয়াসলি তুমি ইউজ করছো, হ্যাঁ, তৈরি করছো। তো এইসব হচ্ছে এটাতে কাঁচামাল কম লাগে, সামান্য ইউরেনিয়াম দিয়ে হয়ে যায় এখানে। হ্যাঁ, এটা সুবিধা হচ্ছে যে মানে তোমার র ম্যাটেরিয়ালস যেটা, দ্যাট মিন্স ইউরেনিয়াম খুব কম পরিমাণে লাগে এবং সেটা দিয়ে আমরা অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। এটা হচ্ছে এটা বেনিফিট। আদারওয়াইজ এটার ডিসঅ্যাডভান্টেজ অনেক বেশি, অ্যাডভান্টেজের চেয়ে ডিসঅ্যাডভান্টেজ বেশি। ডিসঅ্যাডভান্টেজগুলো কি কি আছে? আচ্ছা, পাওয়া গেল না, ঠিক আছে, ভালো। আর মেইনটেনেন্সটা সবচেয়ে বড় ইস্যু আর কি এখানে। Exactly. যে চেরনোবিলে যে ইয়া হয়েছিল, হুম, চেরনোবিলে সেটা তো একটা বিরাট ডিজাস্টার ছিল। very good. তাহলে এটা হচ্ছে যে যতটা না পাওয়া ব্যাপার আছে, তো পাওয়া তো সবই তো একসময় শেষ হয়ে যাবে। ফসিল ফুয়েল যেগুলো আছে সেগুলো তো একসময় শেষ হয়ে যাবে। তোমরা মানে যে কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন বলতেছো তোমরা যেটা, তাহলে কোল ফায়ার্ড পাওয়ার স্টেশন এটাও একসময় কি হয়ে যাবে, কয়লার পরিমাণ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে এটা তো এক একটা হচ্ছে কয়লা তৈরি হতে কতদিন সময় লাগে? বিলিয়ন বিলিয়ন কয়লা, তেল, গ্যাস এগুলো তৈরি হতে কত সময় লাগে? বিলিয়ন বিলিয়ন ইয়ার্স। ঠিক আছে, এখন তোমার কি হতে হবে, যে প্লান্ট আছে অথবা এনিমেল আছে, হ্যাঁ, ইভেন হিউম্যান বিং থেকে শুরু করে অল টাইপস অফ কি হিউম্যান মানে লিভিং থিংস, এগুলো যখন কি হয়, মানে অনেক সময় এরকম হয় যে একটা মানে একটা এরিয়া রোল্যান্ড হয়ে যায় আর একটা এরিয়া হয়তো উঁচু হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যায় যে রোল্যান্ড এরিয়াগুলোতে কি হয়ে যায়, যে যত পশু পাখি আছে, গাছপালা আছে, সকল মানে মাটির নিচে চাপা পড়ে, ঠিক আছে। তাহলে এগুলো বছরের পর বছর ধরে কি হয়, ডিকম্পোজ হয়, হ্যাঁ, পচে যায়, তারপর ডিকম্পোজ হয়ে গ্যাস তৈরি হয়, কোল তৈরি হয়, অ্যানিমেল সাধারণত অ্যানিমেলগুলো থেকে তোমার অয়েল তৈরি হয়, আর প্লান্ট থেকে সাধারণত কোল এবং গ্যাস তৈরি হয়, ঠিক আছে, নর্মাল। তাহলে এগুলো তৈরি হতে বহু বছর সময় লাগে। এই জন্য এদেরকে মানে ফসিল থেকে, ফসিল মানে জীবাশ্ম, তাহলে এখান থেকে যেহেতু এই মানে এই ধরনের ইয়েগুলো তৈরি হচ্ছে আর কি, ফুয়েলগুলো তৈরি হচ্ছে, সেই জন্য এদেরকে বলা হচ্ছে ফসিল ফুয়েল। এদের একটা নাম আছে, এগুলো হচ্ছে ফসিল ফুয়েল। এবং ফসিল ফুয়েল হচ্ছে কি নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। নন রিনিউয়েবল মানে এটা একবার ইউজ হয়ে গেলে কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এটা তুমি আবার রিনিউ করতে পারবে না, আবার নতুন করে তৈরি করতে পারবে না। এটা হ্যাঁ, এনার্জি কনভার্ট হয়ে যাচ্ছে, অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, বাট ওটাকে আবার অয়েলে পরিণত করা যাবে, অয়েলটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো একই জিনিস আবার কিছু জিনিস আছে যেগুলো রিনিউয়েবল, যেমন উইন্ড বললাম, তারপর সোলার এনার্জি, এইগুলো হচ্ছে কি রিনিউয়েবল, মানে এগুলো কখনোই শেষ হবে, চোখ দেখতে, বুঝতে পেরেছো? তাহলে আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এই ধরনের কোশ্চেন থাকতে পারে, মাথায় রাখবে, ঠিক আছে। তাহলে অ্যাডভান্টেজ মানে রিনিউয়েবল এনার্জি রিসোর্সের এক্সাম্পল আসতে পারে, নন রিনিউয়েবলের ইয়ে আসতে পারে, এক্সাম্পল আসতে পারে। অ্যাডভান্টেজ অফ তারপর কি রিনিউয়েবল এনার্জি রিসোর্স, ঠিক আছে। তারপর ডিসঅ্যাডভান্টেজ আসতে পারে, নন রিনিউয়েবল হলে ডিসঅ্যাডভান্টেজ যদি যেটা সুগার মিলে মানে যে বিদ্যুৎ উৎপন্ন ওটা তো তাপ হয়, আপনার পানি দিয়ে হয়, ওইটা কি বলে? সুগার মিলে যে বিদ্যুৎ উৎপন্ন সুগার মিলে, হ্যাঁ, হ্যাঁ, ওটা তাপ
দিয়ে হচ্ছে পানি দিয়ে হচ্ছে মানে ওইটা কি কথা হচ্ছে? একটা হচ্ছে যে তুমি ডুয়েল ইউজ করো, শুধু তাই নয়, অনেক ওয়েস্ট প্রোডাক্ট থেকেও আমরা কি করি, এনার্জি আবার রিসাইকেল করি। ঠিক আছে, রিসাইকেল করার কিন্তু অনেকগুলো প্রসেস আছে। মানে এখন এখন বিশেষ করে মানে এখনকার সময়ে যেটা হচ্ছে আর কি, টেকনোলজি এত মানে ডেভেলপ করেছে যে এখন আমরা যে আগে কি করতো, যে ওয়েস্ট প্রোডাক্টগুলো কি করতাম, সব ফেলে দিতাম, তাই না? বাট এখন ওয়েস্ট প্রোডাক্টগুলো কি করা হয়, রিসাইকেল করা হয়। শুধু তাই না, তুমি খাবারের যে ওয়েস্টটা ফেলে দিচ্ছ, এখান থেকে আবার খাবার তৈরি করা হয়। বুঝতে পেরেছো? তখন আমার কি দরকার, ধরো আমার কার্বন দরকার, ঠিক আছে, তারপর ধরো যে কার্বোহাইড্রেট দরকার, তারপরে এই ধরনের যে জিনিসগুলো দরকার হবে। এখন খাবারের মধ্যে থেকেও আমরা কি করি, যে ওয়েস্টগুলো ফেলে দিচ্ছি সেখান থেকেও দর্শনা চিনি কল আছে না, চিনি কল থেকে হচ্ছে আপনার এখন চিনির চেয়েও হচ্ছে ওই যে ওরা কেন হ্যাঁ বেশি ইনকাম করতেছে, বেশি ইয়ে করে। হ্যাঁ মানে এটা কিন্তু বাই প্রোডাক্ট। মানে এটাই তো বললাম যে এখনকার সুবিধা যেটা হচ্ছে যে তা না হলে কি হতো, যে পপুলেশন যেভাবে বেড়ে গেছে, তুমি খাবার তো সংরক্ষণ করা সম্ভব না, কারণ ল্যান্ড তো আর বাড়ে না, ল্যান্ড সেম আছে, বুঝছো তো? তারপর অনেক অনেক ল্যান্ড আছে যেগুলো হচ্ছে মানে ইউজলেস করে আছে, ইউজও হচ্ছে, বাট আবার অনেকগুলো ইউজও হচ্ছে। যেমন তুমি যদি মিডল ইস্টে যাও, মিডল ইস্টের অনেক ল্যান্ড আছে এরকম যেগুলো কি আছে ডেজার্ট টাইপ আর কি। ওখানে চাইলে এখন কিন্তু আগে এক সময় কি তার কল্পনাও করতে পারতাম না যে ওখানে কোনো সবজি চাষ হবে, বাট এখন কিন্তু করে চাষ হচ্ছে। বা এখন যেটা করা হচ্ছে যে যখন খুব হট হয়ে যাচ্ছে, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তো ওয়েদার চেঞ্জ হয়ে কি হচ্ছে, এত গরম হচ্ছে যে কোনো কিছু ওখানে মানে ফসল টসল যাই হোক না কেন এখানে তৈরি করা খুব ডিফিকাল্ট। তো চায়নার মতো দেশে কি করা হয়, মানে বৃষ্টি আবার এটা আর্টিফিশিয়াল বৃষ্টি গ্রো করা করে ইয়ে করা হয়। এই জন্য হচ্ছে কি যে এখনকার দেশে এখন এখন সারা বিশ্বে তুমি মনে রাখবা যে যারা খাবারের স্বয়ংসম্পূর্ণ তারা অনেক শক্তিশালী, বুঝছো? স্পেশালি আমি যদি একদম লেটেস্ট একটা ইয়ে দিই, সেটাও যদি তুমি চিন্তা করো যে আমাদের রাশিয়া যেটা হচ্ছে আর কি, ইউক্রেন রাশিয়ার সাথে কি হচ্ছে, ইউক্রেন রাশিয়া বিশ্বের ম্যাক্সিমাম খাবারগুলোই কি করে, সাপ্লাই করে গম, ঠিক আছে, গম ভুট্টা এই ধরনের যে জিনিসগুলো আছে আর কি, তাহলে এরা ইয়ে করতে, আমি এর কথা বাদে দিলাম, ওয়েলের কথা বাদে দিলাম, ওয়েল গ্যাস এগুলো তো যাচ্ছি। ইউরোপের প্রায় 60% মনে হয় এরাই খালি এই দুটা দেশই সম্ভবত সাপ্লাই দেয়। হ্যাঁ, মধ্যপ্রাচ্য রাশিয়া থেকে সবচেয়ে বেশি গ্যাস সাপ্লাই দেয় ইউরোপে। এশিয়ার দিকে আসে হচ্ছে মিডল ইস্ট থেকে, ঠিক আছে। আর ওখানে তো ইউরোপে তো তোমাদের ইউক্রেন আর রাশিয়া, তো ওদের কথা বাদে দাও, তো খাবারের কথা চিন্তা করো যে রাশিয়া আজকে এত শক্তিশালী কেন, রাশিয়া কাউকে পাশে চিন্তা দিচ্ছে নাই, না, চাই ফ্যান দিক ওরা ওদেরকে যতভাবেই দমানোর চেষ্টা করুক না কেন, ওরা একটা ব্যাপারে খুব ইয়ে আছে, স্ট্রং, সেটা হচ্ছে যে ওদের মানে খাবার কার কাছে কিনতে হয়, ওরা ওটা খাবার বিক্রি উৎপাদন করে। হ্যাঁ, এত খাবার তৈরি হয় ওদের সারা বিশ্বের খাবার ওরা প্রায় খাবে। তাহলে ওদের মেইন খাবার যেটা, সেটা তারা নিজস্ব প্রায় সম্পূর্ণই শুধু না অ্যাক্সেস আছে। তো তাহলে কেউ যদি খাবার তৈরি করতে পারে তাহলে তার কিন্তু আর কোনো চিন্তা নেই যে মানে অন্য কোনো কিছু দিয়ে তুমি তাকে দমাইতে পারো। বুঝতে পারছো? হতে পারে যে হ্যাঁ তার সাময়িকভাবে সামরিক দিক থেকে তারা পিছিয়ে থাকতে পারে, তারপর হয়তো ব্যাংকে অত টাকা নাও থাকতে পারে, ব্যাপার আমার যদি পেটে খাবার পড়ে তাহলে আমার সমস্যা। বুঝতে পেরেছো? যাই হোক এগুলো অবশ্যই। তাহলে আমাদের যে জিনিসটা আমরা আসলাম সেটা হচ্ছে কি, যেহেতু নিউক্লিয়ার পাওয়ারের একটা বড় ইয়ে হচ্ছে কি রাশিয়া, ঠিক আছে। আর তুমি যেটা তুলছিল সেটা হচ্ছে চেরনোবিলের কথা। চেরনোবিলটা কোথায়? ইউক্রেন। তাহলে ইউক্রেনে একবার ডিজাস্টার হয়, সেটা হচ্ছে যে বার্স্ট হয়ে যায় এবং প্রচুর মানুষ মারা যায়, ঠিক আছে। রেডিয়েশন যখন ছড়াবে, রেডিয়েশন যতদূর পর্যন্ত ছড়াবে এবং রেডিয়েশন একটা ব্যাপার
থাকবে এবং ভাঙতে থাকবে তখন কিন্তু রেডিয়েশন কি হবে? আর ওই যে গামা ছড়াবে। গামা রশ্মিটা তো অনেক স্পিডে যায় যার কারণে আসলে সে অনেক দূরে যায় অনেক দূর পর্যন্ত যেতে পারে। তখন চেরনোবিলের ঘটনা জাপানে কি হয়েছে? জাপানের যেতে এখন জাপানের কত বড় বোম ইয়ে করছিল, মানে যদি তুমি ওইভাবে করো কত টন জানি ছিল ইয়েটা করে দিলাম। তো এনিওয়ে তার চেয়ে বড় বড় বোম এখন কি হয়ে গেছে, তৈরি করে রেখে দিচ্ছে। কিন্তু জাপানে তো ইউজ করছিল কিন্তু যে সময় এখন ইউজ করেনি, করছে না আর কি এই মুহূর্তে অন্তত, বা করতেছে না এই কারণে যে এটার মানে ইয়ের ক্ষেত্রে তো সবাই দেখেছে সারা বিশ্ব, তারা এখন করতেছে। এখনো বিকলাঙ্গ শিশুর জন্য আছে। তাহলে রেডিয়েশন খুব সাংঘাতিক জিনিস। এই রেডিয়েশন যদি ছড়ায় যায়, এবং আমাদের দেশে যেটা হচ্ছে যে রূপপুরে যেটা হচ্ছে আর কি পারমাণবিক কেন্দ্র, তাহলে সেখানেও ধরো যে এখানকার সাইড এফেক্টটা কি তাহলে রেডিয়েশন সঠিকভাবে মেইনটেনেন্স যদি না করতে পারে আর কি সঠিকভাবে, কারণ প্রথম 5 বছর না কয়েক বছরের জন্য রাশিয়া মনে হয় মেইনটেইন করে দিবে মেইনটেইন এরপর এবং এদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো থাকবে তারা কি করবে সেটা সিল করে তারা কি করবে প্লেনে করে তাদের দেশে নিয়ে যাবে। তাদের এরকম লেট শিল্ডেড বক্স অনেক আছে, মানে যেখানে তারা ওয়েস্ট প্রোডাক্টগুলো রাখবে বা ওদের রিসাইকেল করার মতো হয়তো বা সিস্টেম আছে। তো সেটা তারা আমাদের দেশে ডেভেলপ না করা পর্যন্ত তারা মেনটেন করে ওই মেনটেন্যান্স এটা দেখবে এবং ট্রেন আপ করবে মানুষ। তো এখানে হচ্ছে যে ওয়েস্ট প্রোডাক্ট, কারণ কি এর যে ওয়েস্টেজগুলো আছে সেগুলো যদি কোথাও ফেলায় রাখে সেটাও ডেঞ্জারাস। সেখান থেকে রেডিয়েশন ছড়াবে, বুঝতে পেরেছো? এবং লেড কেবলমাত্র ইউরেনিয়ামকে বা গামা রেডিয়েশন, বিশেষ করে গামা রেডিয়েশনকে কে প্রোটেক্ট করতে পারে? ধরো মানে আমার একটা সোর্স থাকবে ইউরেনিয়াম, ইউরেনিয়াম থেকে কি হচ্ছে গামা বের হচ্ছে, তাহলে এখানে কি হবে? ওটাকে প্রোটেক্ট করা দরকার, করতে হবে। না হলে তো আর ছড়ায় এই বিক্রিয়ার চারপাশে তো দিতে হয় না। হ্যাঁ, তাহলে কি হবে এটা সম্ভব? গ্রাফাইট কেবলমাত্র লেড শিল্ড বক্স যদি হয়, ঠিক লেডের তৈরি যদি বক্সের মধ্যে রাখা যায়, তাহলে কি হবে? রেডিয়েশনটা বাইরে বাড়াবে, বুঝছো তো? এরকম বিটা রেডিয়েশনে আমি এটা মনে হয় আগের ক্লাসে তোমাদেরকে এক্সপ্লেন করেছিলাম। বিটা রেডিয়েশন কে প্রোটেক্ট করতে পারে? অ্যালুমিনিয়াম শিল্ডেড বক্স যদি হয় তাহলে কারণ অ্যালুমিনিয়াম শিটটা ওটাকে প্রোটেক্ট করতে পারে। আর আলফা খুব সামান্য, এদের পেনিট্রেটিং পাওয়ার আর কি, পেনিট্রেট করা মানে হচ্ছে পাস করা আর কি। তো পাস করতে পারার ক্ষমতা এদের খুবই কম, সবচেয়ে কম, এবং এদের সামান্য একটা পেপার দিয়েও কি করা যায়, এটাকে প্রোটেক্ট করা যায়। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। আর আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে নিউক্লিয়ার একটা চেইন রিঅ্যাকশন হবে। তাহলে আমরা জানলাম যে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, তাই না? আর দ্বিতীয়ত হচ্ছে চেইন রিঅ্যাকশনটা কি। থার্ড থিং হচ্ছে যে তোমাকে কি করতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করতে পারো তাহলে চেইন রিঅ্যাকশন, এই যে হ্যান্ড ছড়াই যাচ্ছে, তুমি যদি এটাকে না দমে মানে কন্ট্রোল না করতে পারো তাহলে আবার কি হবে? বার্স্ট হয়ে যাবে, তাই না? হিউজ অ্যামাউন্ট অফ কি হবে, মানে একটু ভাঙতে ভাঙতে এমন হয়ে যাবে যে এত গামা রেডিয়েশন হবে যে তখন কি হয়ে যাবে, যে তোমার চেম্বারটাই কি হয়ে যাবে, বার্স্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে হাউ ক্যান উই প্রোটেক্ট বা হাউ ক্যান উই কন্ট্রোল? তাহলে দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্ট্রোল। দেখো এই আমি যেটা করাচ্ছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, যখন ক্লাস নিব তখন তোমরা একটু বোঝার চেষ্টা করবা যে আমি কোনটার উপর গুরুত্ব দিচ্ছি এবং কোনটা দিচ্ছি না, তাহলে সেই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা, তারপরে ভালো করবে। এনিওয়ে, তাহলে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টর একটা ইম্পর্টেন্ট জিনিস, চেইন রিঅ্যাকশন একটা ইম্পর্টেন্ট জিনিস, আর চেইন রিঅ্যাকশনকে হাউ ক্যান উই কন্ট্রোল দ্য চেইন রিঅ্যাকশন, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে কিভাবে কন্ট্রোল করা যায়? একটা হচ্ছে যে ইউজিং কে কন্ট্রোল রড।
কন্ট্রোল রড। তাহলে কন্ট্রোল রড একটা, কন্ট্রোল রড হচ্ছে তোমার ক্যাডমিয়াম দিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে কন্ট্রোল রড আমরা কি করছি, এটা ইউজ করে কি করা হয়, রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করা হয়, ঠিক আছে? তো সেটা কিভাবে সম্ভব, যে যখন নিউট্রনের পরিমাণ অনেক বেড়ে যায়, বুঝছো? মানে নিউট্রন একটা ভেঙে কয়টা নিউট্রন বের হয়? তিনটা। তাহলে নিউট্রন যখন এটা ভেঙে নিউট্রন বের হয়ে যাচ্ছে, তিনটা নিউট্রন ভেঙে যাবে, তিনটা নিউট্রন আবার কি হবে, নয়টা হবে, তাই না? এভাবে বাড়তে থাকবে। তাহলে এটাকে কিভাবে কন্ট্রোল করবো আমরা? তখন ওখানে দেখবা যে কিছু ইয়ে আছে আর কি, মানে ওই কিছু রড ঢুকানোর মতো কিছু ছিদ্র, তো সেখানে কি করা হয়, কন্ট্রোল রড আমরা ইন্ট্রোডিউস করি। ইন্ট্রোডিউস মানে ভিতরে ঢুকাই। তাহলে কন্ট্রোল রডের কাজ হচ্ছে কি, টু অ্যাবজর্ব দ্য নিউট্রন। তাহলে নিউট্রনকে কি করে কন্ট্রোল রড অ্যাবজর্ব করে নিয়ে, বুঝছো তো? মানে খেয়ে ফেলে নাম্বার অফ নিউট্রন কি হয়ে যাবে, কমে যাবে না? কমবে তো নাকি? হ্যাঁ, যদি খেয়ে ফেলে কি হবে, থাকবে না, কমে যাবে। তাহলে কন্ট্রোলের কাজ হচ্ছে টু অ্যাবজর্ব দ্য নিউট্রন। তাহলে নিউট্রনের সংখ্যা কি হয়ে যাবে, কমে যাবে, বুঝতে পেরেছো? তাহলে নিউট্রনের সংখ্যা যদি কমে যায়, তাহলে আমার কম নিউট্রন কি করবে, কম ইউরেনিয়ামকে হিট করবে, তাহলে আমার এই রিঅ্যাকশনটাও কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে, এই যে হ্যাঁ। এই একটা গেল হচ্ছে কন্ট্রোল রড, আর একটা হচ্ছে মডারেটর। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা হচ্ছে মডারেটর। মডারেটরের কাজ কি? মডারেটরের কাজ হচ্ছে নিউট্রন কি করবে, মানে একটার পর একটা যখন ভাঙতে থাকবে তখন কি হবে, নিউট্রন বের হতে থাকবে, তখন ফার্স্ট কি করবে, এটা মুভ করবে, তাই না? ফার্স্ট মুভ করবে এবং অনেকগুলো ইউরেনিয়ামকে হিট করবে, ভেঙে যাবে, আবার নিউট্রন বের হবে, বুঝছো? তো মডারেটরের কাজ হচ্ছে টু স্লো ডাউন দ্য নিউট্রন ফোর্স। মানে নিউট্রনের যে কাইনেটিক এনার্জি থাকবে, কাইনেটিক এনার্জি মানে কি, মুভমেন্ট, তাই না? মুভিং অবজেক্ট কি থাকে, কাইনেটিক এনার্জি। তার যে কাইনেটিক এনার্জি থাকে সেটাকে মডারেটর কি করবে, কমিয়ে দেবে বা অ্যাবজর্ব করবে, ঠিক আছে? তাহলে অ্যাবজর্ব করে নিতে, তাহলে যেহেতু মডারেটর কি করছে, নিউট্রনের যে ইয়েটা কাইনেটিক এনার্জি আছে বা মুভমেন্ট আছে, এটাকে কি করবে, স্লো করে দেবে, অ্যাবজর্ব করে নিয়ে স্লো করে দিবে, যার ফলে আমাদের রিঅ্যাকশনটা কি হবে, স্লো, মানে অত ফাস্ট আর হবে, স্লো। তাহলে যদি স্লো হয় তাহলে অ্যাটলিস্ট আমাদের কি থাকে, কন্ট্রোলের মধ্যে থাকে, তাই না? আবার কমতে কমতে যখন কি হয়ে যায়, জিরোর কাছাকাছি চলে যাবে, তখন আবার আমরা কি করবো, মডারেটরও সরাই দেবো, কন্ট্রোলারও বের করে দেবো, তখন আবার এটা ইনক্রিজ করতে আবার বাড়তে থাকবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, শিওর? তাহলে মডারেটরের কাজ, কন্ট্রোলারের কাজ, হ্যাঁ। আজকে কি কি শিখলাম আমরা, চেইন রিঅ্যাকশন, নিউক্লিয়ার রিঅ্যাক্টর কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস হয়, তাই না? তারপর বিশেষ করে চেইন রিঅ্যাকশনটা কিভাবে হয়, তাই না? তারপর হচ্ছে আমরা কিভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের রিঅ্যাকশনটাকে কন্ট্রোল করি, তার দুটো জিনিস, কন্ট্রোল রড এবং মডারেটর। তারপর ফুয়েল সম্বন্ধে আমি একটু বলেছি, নাই রিনিউয়েবল এনার্জি রিসোর্স, নন রিনিউয়েবল এনার্জি রিসোর্স। যেহেতু ইলেকট্রিসিটির প্রসঙ্গ আসছে এখানে, ইলেকট্রিসিটির প্রসঙ্গ আসা মানে এটা আসে, মানে কোন কোন সোর্স থেকে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি, তাহলে সেই জিনিসগুলো, এবং কোনটা রিনিউয়েবল কোনটা নন রিনিউয়েবল, এটা একটা ব্যাপার। তারপর হচ্ছে যে কোনটা কস্ট ইফেক্টিভ, এটা একটা ব্যাপার। খুব কস্টলি হলে তখন আবার কি হবে, তাহলে আমরা তো
সব দেশ তো আর অ্যাফোর্ড করতে পারে না। কোন টেকনোলজি যদি কস্ট ইফেক্টিভ না হয় তাহলে লাভ হয় না। ঠিক আছে। আর সবচেয়ে ভালো হচ্ছে কি যে যদি তোমার কি খুব খরস্রোতা নদী থাকে যেসব দেশে এখানে নদী নেমে আসছে বুঝছো তো, তারা ওখানে ড্যাম তৈরি করে তারপরে করে কি বলা যায় যে এগুলো তো রিস্ক অনেক বেশি, ওখানে রিস্ক কম। এখানে রিস্ক অনেক বেশি, ওখানে হ্যাঁ ওখানে অবশ্যই রিস্ক কম, শুধু না রিস্ক কম তো অবশ্যই, তার মধ্যে আবার কি আমার তো কোনো কিছু কিনতে হচ্ছে না, বুঝতে পেরেছো? এখানে তো ফুয়েল কিনতে হবে, আমার ইউরেনিয়াম কিনতে হবে না, ইউরেনিয়াম কিনতে হবে। কিনতে হবে। তো শুধু ইউরেনিয়াম না, ইউরেনিয়াম বলো, কোল বলো, গ্যাস বলো, তারপর হচ্ছে অয়েল বলো, এটা সবগুলোই কিনতে হবে। তার মানে কি এখানে একটা তো অবশ্যই লং টার্ম চিন্তা করলে এটা অবশ্যই কস্ট। এবং হ্যাঁ এটা ঠিক যে তোমার যদি একটা পাওয়ার প্ল্যান্ট যদি অনেক দিনের মানে প্ল্যান থাকে আর কি, যে দীর্ঘমেয়াদ, যে বহু বছর ধরে তুমি কি করছো প্ল্যানটাকে তুমি চালাইতে পারবা, তাহলে সেখানে পার ইউনিট কস্ট কি হয়ে যাবে, কমে আসবে। ঠিক আছে, সেক্ষেত্রে আবার ঠিক আছে। আর সবচেয়ে ভালো এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে খুব এখন হাইড্রোজেন একটা ইয়ে আসছে, যে হাইড্রোজেনকে ইউজ করে ইলেকট্রিসিটি প্রডিউস করা হচ্ছে। তা হাইড্রোজেন আছে, নতুন নতুন অনেকগুলো টেকনোলজি ইয়ে চলে আসছে, বুঝছো তো? আর আমি মনে হয় আগের দিন আর একটা জিনিস করেছিলাম যে আলফা বিটা, এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই দিই আমি। এখানে একটা জিনিস দেখো, খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কি আলফা পার্টিকেল কি, আলফা পার্টিকেল কি একটা ইলেকট্রন, হাই এনার্জি ইলেকট্রন কি বলা হচ্ছে আলফা পার্টিকেল, ঠিক আছে? অথবা সরি আলফা বলতেছি, বিটা পার্টিকেল। হাই এনার্জি ইলেকট্রনটাকে কি বলা হচ্ছে বিটা পার্টিকেল। অথবা তুমি বিটা সিম্বল দিয়ে কি লিখতে পারো, ম্যাথ নাম্বার 0 নেগেটিভ মাইনাস, একই জিনিস ইলেকট্রনের ক্ষেত্রে। থোরিয়াম যেটা কথা কে যেন বলতে একটু আগে, থোরিয়ামকে যদি তুমি কি করো রেখে দাও, এটা রেডিওঅ্যাক্টিভ ক্ষেত্র, থোরিয়ামটা রেডিওঅ্যাক্টিভ, তুমি যদি টেবিলে রেখে দাও, এখান থেকে কি ছড়াবে, রেডিয়েশন হবে। কি ধরনের রেডিয়েশন? আলফা রেডিয়েশন, বিটা রেডিয়েশন, ঠিক আছে? তো বিটা রেডিয়েশনটা কি ইলেকট্রন, অ্যাকচুয়ালি ইলেকট্রন এমিট করবে, এবং তখন যেহেতু ইলেকট্রন এমিট করতেছে, এখানে ইলেকট্রন যখন এমিট করে তখন কি হয় আসলে? তোমরা আগের ক্লাসে কি ছিল? হ্যাঁ, তাহলে একটা নিউট্রন ভেঙে যায়, নিউক্লিয়াসে কি হয়, বিটার দিকে কখন হয়, বা বিটা রেডিয়েশন কখন হয় জানো? একটা নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়াসে কি থাকে, ধরো এটা থোরিয়াম, ঠিক আছে, থোরিয়াম, তাহলে এখানে কি থাকবে, প্রোটন এবং নিউট্রন। তাহলে এখান থেকে একটা প্রোটন, এখান থেকে ধরো একটা প্রোটন, সরি একটা নিউট্রন আর কি, একটা নিউট্রন কি হবে, ভেঙে যাবে, ভেঙে দিয়ে কি হবে, একটা প্রোটন হবে প্লাস কি হবে, একটা ইলেকট্রন। তো ইলেকট্রনটাকে সাধারণত আমরা কি লিখি, 0 -1, এটা হচ্ছে বিটা পার্টিকেল। এই প্রোটনটা কি হবে, প্রোটনটা নিউক্লিয়াসে থেকে যাবে, প্রোটনটা বের হয় না, বুঝতে পারছো? তাহলে একটা নিউট্রন এখান থেকে ভেঙে গেল, ভেঙে একটা প্রোটন হলো, একটা ইলেকট্রন হলো, প্রোটনটা নিউক্লিয়াসের মধ্যেই থেকে যায় এবং ইলেকট্রনটা বের হয়ে যায়। এই ইলেকট্রনটাকে বলা হচ্ছে কি বিটা পার্টিকেল। তাহলে এটা অন্য পরমাণু হয়ে যায় না, যেহেতু প্রোটন একটা অ্যাড হয়ে যায়? অবশ্যই বিটা পার্টিকেল। তাহলে আমার কি এখানে নাম্বার অফ প্রোটন সেম থাকলো না? তাহলে থোরিয়ামের সাথে কি হয়ে গেল, থোরিয়ামের যত যে থোরিয়ামের কি ছিল, ইলেকট্রন কয়টা ছিল, প্রোটন কয়টা ছিল, 90। তাহলে প্রোটন এখানে কি হয়ে গেল, একটা অ্যাড হয়ে গেল না, একটা যোগ হয়ে গেল।
তাহলে প্রোটন একটা যোগ হয়ে গেলে তো ওটা থোরিয়াম থাকবে না থোরিয়াম আর থাকবে না। তাহলে মানে এখানে কি হবে অ্যাকচুয়ালি প্রোটন নাম্বার কত হবে 91। ঠিক আছে, ম্যাথ নাম্বার কি চেঞ্জ হবে? আমি ধরে নিলাম এখানে এলিমেন্টটা কি ধরে নিলাম আমি x, তাহলে এখানে প্রোটন নাম্বার 91 বাট ম্যাথ নাম্বার কি থাকবে সেম থাকবে। তাহলে ম্যাথ একটা নিউট্রন ভেঙে যাচ্ছে আবার একটা প্রোটন তৈরি হচ্ছে, তাহলে সেম প্রোটন তো নিউক্লিয়াসের মধ্যেই থেকে যাচ্ছে তাই না, আর নিউট্রন ভেঙে গেল সো নিউট্রন একটা কমে গেল কিন্তু প্রোটন একটা আবার কি হলো বেড়ে গেল, তাহলে টোটাল নাম্বার কি থাকবে সেম থাকবে। তাহলে আমার ম্যাথ নাম্বার চেঞ্জ হবে না কিন্তু প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এই থোরিয়ামের প্রোটন নাম্বার তখন কি হয়ে যাবে 234 ছিল 234 ইয়ার্স। তাহলে এখানে কত হয়েছে নিউট্রন কমলো প্রোটন কমলো না। হ্যাঁ নিউট্রন কমলো কিন্তু প্রোটন কমলো না, বরং একটা বেড়ে গেল। প্রোটন অবশ্যই প্রোটন নাম্বার যা থাকবে এখানে মানে এই ধরনের ইকুয়েশন আসতে পারে কিন্তু এখানে তোমার হয়তো ফিলিং দা গ্যাপ থাকবে এখানে কত হবে, তাহলে প্রোটন নাম্বার একটা বেড়ে গেল বুঝছো। কারণ যদি 90 থাকে আগে তাহলে এখন 91 হয়ে গেল। যদি তোমরা দেখো যে হ্যাঁ ইলেকট্রন একটা বের হয়ে গেছে, ইলেকট্রন বের হওয়া মানে কি বিটা ডিকে, আর বিটা ডিকে মানেই হচ্ছে কি একটা প্রোটন বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 91 হবে আর 234 হবে। এখন ইয়ে যাই হোক না কেন এটা সিম্বল তো অনেক সময় দেখা হয়। যদি নাম মনে করো নাই, নাম না দেখে আমরা কি করলাম এক্স ওয়াই ইউজ করলাম আর কি, ঠিক আছে। তাহলে যদি এরকম হয় যদি এটা আমরা ওয়াই দিই এক্স কি দেব 234 9 এটা ডিকে করে এটা হলো প্লাস কি হবে ইলেকট্রন 0 দিস ইজ বিটা পার্টিকেল, ঠিক আছে। আর আলফা মানে আলফাটা কি হিলিয়াম এখন কি হিলিয়াম এখন কি আলফা পার্টিকেল, ঠিক আছে। হিলিয়ামের সিম্বল কি H, তাহলে হিলিয়ামের মাস হচ্ছে 4 আর প্রোটন হচ্ছে 2 তিনটা। আর যে ইকুয়েশনই হোক না কেন হিলিয়াম বের হওয়া মানে তোমার এটা লিখতে পারবা হিলিয়াম 4 2 আগে লিখে নিতে, আলফা যদি বলে যে আলফা লিখতে হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে একটা দেখো ইকুয়েশন, এখানে একটা ইকুয়েশন আছে ইউরেনিয়াম 238, তাহলে ম্যাথ নাম্বার হচ্ছে 238 ছিল আর এর কত প্রোটন নাম্বার। এটা কিন্তু ইউরেনিয়ামের একটা আইসোটোপ, আইসোটোপ তো আপনি ক্লাস 1 নিয়েছেন। আইসোটোপ হচ্ছে কি অ্যাটম অফ সেম এলিমেন্ট, যেমন ইউরেনিয়ামে থাকে এখানে 238 ম্যাথ নাম্বার আর এখানে ম্যাথ নাম্বার কত আর একটা ইউরেনিয়াম কোথায়, আচ্ছা আর একটা ইউরেনিয়াম দেখতে পাচ্ছেন 235 হবে, ঠিক আছে। এবং 235 তাহলে দুটো কিন্তু আলাদা আলাদা এখন কিন্তু দুটোরই কি অ্যাটমিক নাম্বার কিন্তু সেম 92। তাহলে অ্যাটম অফ সেম এলিমেন্ট সেম নাম্বার অফ প্রোটন বাট ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রন, নিউট্রন নাম্বার ডিফারেন্ট হওয়ার কারণে ম্যাথ নাম্বার চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাকে বলা হয় আইসোটোপ। আচ্ছা এখন দেখো হিলিয়ামের ব্যাপারটা, হিলিয়াম ইউরেনিয়াম 238 কে 8 যখন ডিকে করবে করে কি করতেছে এখানে হিলিয়াম আলফা বের হয়ে যাচ্ছে। আলফা মানে হচ্ছে কি হিলিয়ামের 4 এবং ম্যাথ নাম্বার 2, হ্যাঁ ম্যাথ নাম্বার 4 আর প্রোটন নাম্বার 2 প্লাস কি হচ্ছে থোরিয়াম হচ্ছে, থোরিয়াম হচ্ছে যে 90 মানে কার দিয়ে আছে থোরিয়াম, বুঝছো তো 90। যাক এটা তোমার না জানলেও চলবে, তার আমি এত কোশ্চেন দেব না যে মুখস্থ করতে হবে, ঠিক আছে। থোরিয়াম আমরা বললেই হবে সিম্বল দেবে, ঠিক আছে ক্লিয়ার। ওকে তাহলে তোমরা থোরিয়াম কত হচ্ছে এখানে, এখানে থোরিয়াম হচ্ছে প্লাস কি হচ্ছে গামা, হিউজ অ্যামাউন্ট অফ গামা রেডিয়েশন হবে প্রত্যেকটা ক্ষেত্রে, যত দিকে হচ্ছে সবগুলোতে কি হয় গামা রেডিয়েশন। আলফা পার্টিকেল মানে তো আলফা রে যেটা বলে আলফা রে না, এই যে আলফা এইটাই আলফা। আচ্ছা তাহলে স্যার যে Alpha ray। আমরা যে বেলুনের মধ্যে হিলিয়াম গ্যাস ঢুকাই এটা কি তাহলে আলফা রে? অবশ্যই আলফা
এই আলফাই, ঠিক আছে? Is it clear? Any confusion? No confusion? যদি থাকবে, যদি মানে থাকে আর কি এরকম পারবা? কি অবস্থা? কন্ট্রোলারের ইউজ কি শুনেছো? What is the use of controller? Controller কি করে? কন্ট্রোল করে, কি কন্ট্রোল করে? হ্যাঁ, চেইন রিঅ্যাকশনকে কন্ট্রোল করে। কি হবে? It absorbs the neutron. নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়, নিয়ে নাম্বার অফ নিউট্রন কি করে? কমিয়ে দেয়, নাম্বার অফ নিউট্রন কমিয়ে দেয়। তাহলে নাম্বার অফ নিউট্রন কমে দেওয়া মানে কি? স্লো হয়ে গেল রিঅ্যাকশন। মডারেটরের কাজ কি? মডারেটরের একই জিনিসই, এটা কাইনেটিক এনার্জিটাকে কি করে? অ্যাবজর্ব করে নেয়। তার মানে কি? নিউট্রনের স্পিড কমে যায়। স্পিড কমিয়ে দেয়, নিউট্রনের স্পিডকে কমিয়ে দেওয়ার কারণে তাহলে রিঅ্যাকশনটা স্লো হবে, কারণ এটা আমাদের কন্ট্রোল। ইজ ক্লিয়ার? তাহলে যদি আমি এখান থেকে কোশ্চেন করি, অ্যাকসেপ্ট পারবা? পারবা? এটা মনে হয় তোমাদের ইন্টারেস্ট আছে। ইন্টারনেট ছিল স্যার। স্যার এগুলো স্লাইড থাকে না? আচ্ছা, আলাদা করে এখানে ইয়ে আছে, দেখো একটু দেখাইনি। দেখো এখানে different type of radioactivity, এটা আমি অলরেডি দেখিয়েছি, ঠিক আছে? মানে আলফা ডিকে, বিটা ডিকে, ঠিক আছে? এটা নতুন করে দেখে বললাম না। মডারেটরের ইউজ এখানে ছোট করে দেওয়া আছে, ঠিক আছে? মডারেটরের ইউজ গুলো মানে কিভাবে এটা স্লো করে দেয়, নিউটনকে কি করে এটা স্লো করে দেয়, ঠিক আছে? তাহলে মডারেটরের কাজ হচ্ছে তো স্লো ডাউন দা নিউটন, ঠিক আছে? নিউটনকে স্লো করে দেয়। তারপর হচ্ছে তোমার আছে কন্ট্রোল রড। কন্ট্রোলার, ঠিক আছে? এই যে কন্ট্রোলার হচ্ছে এরকম, এই কিছু কি থাকে, এই যে এগুলো ইন্ট্রোডিউস করে দেওয়া হয়, এটা হচ্ছে কন্ট্রোলার, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাডমিয়াম যেগুলি। তাহলে কন্ট্রোলারের কাজ হচ্ছে কি করা? এটা নিউটনকে অ্যাবজর্ব করে নেয়। তাহলে নাম্বার অফ নিউটন কমে যাচ্ছে, কমতে কমতে যখন জিরোর কাছাকাছি চলে যাবে তখন আমরা কি করবো? সবগুলো কন্ট্রোলার কোথায় সরাই ফেলবো, ঠিক আছে? সরাই ফেললে আবার এটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে আবার কষ্ট এরকম আর কি। তাহলে এগুলো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এইভাবেই কাজ হয়। বড় বড় নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেগুলো দেখতেছো যে এখন মানে চিন্তা করা যায় যে বাংলাদেশ কখন কল্পনা করেনি যে নিজেরা কোনোদিন একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর এভাবে সেট আপ করবে, ঠিক আছে? সেখানে বাংলাদেশের তো এইগুলো হচ্ছে তোমার আই থিঙ্ক রেডিও অ্যাক্টিভিটির উপরে একটা মানে ইয়ে যেটা নেওয়ার ইচ্ছা ছিল আমার ক্লাসটা দিব। আর এরপরে যদি আমরা একটা ক্লাস সুযোগ পাই তাহলে আমরা আরেকটা চ্যাপ্টার অথবা করলেও করতে পারি, যদি না করতে পারি তাহলে রিভিশন করব, ঠিক আছে? আর তোমাদের তো ইয়ে নেই, ল্যাব নেই, বাট তুমি যদি টিউসডেতে ওদের সবাইকে তুমি একটা মেসেজ করে দিও যে সবাই যদি আসে তাহলে আমরা মানে ল্যাবগুলো করাবো, ঠিক আছে? যদি ল্যাব করানো সম্ভব হয় ওই দিন ভাইবা নিয়ে ইয়ে করে ল্যাবটা হয়তো ফিজিক্যালি আমরা নিয়ে রাখবো, ঠিক আছে?
ক্লিয়ার? ওকে, তো ঠিক আছে, এটা আপনি